নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি বোর্ডে একটু লিখে রেখেছি, সেটি হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়ে একটু পড়াশোনা করব। নিউক্লিয়াস সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এবং প্রত্যেকটি বিষয় আমাদের আজকে শিখতে হবে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কিন্তু কোষের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র কেন বলা হয়? কারণ কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে যাবতীয় শারীরবৃত্তীয় কাজগুলি হয়ে থাকে তা সম্পূর্ণ কিন্তু করে থাকে এই নিউক্লিয়াস। এই জন্য বা এই কারণে নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। এছাড়া একে কিন্তু মস্তিষ্ক, মানে কোষের অ্যাকচুয়ালি মস্তিষ্ক বা কোষের ব্রেইন বলা হয়ে থাকে নিউক্লিয়াসকে। ওকে, এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কিন্তু আরেকটি নাম আছে যেটা হচ্ছে কেন্দ্রিকা বলা হয়ে থাকে। নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রিকা বলা হয়ে থাকে, বা এই নিউক্লিয়াসের আরেকটি নাম সেটা হচ্ছে ক্যারিয়ন। তার মানে নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলা হয়, আবার নিউক্লিয়াসকে ক্যারিয়ন বলা হয়। এই যে ক্যারিয়ন কথাটা, এই কথাটা অ্যাকচুয়ালি কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, প্রত্যেকটার ব্যাখ্যা আমি এক্সপ্লেইন তোমাদের করব, কিন্তু ক্লাসটা একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। এবং এই মুহূর্তে যারা তোমরা আমার এই ক্লাসটি দেখছো তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট যে তোমরা ক্লাসটা দেখার সময় অবশ্যই একটা খাতা এবং পেন সঙ্গে নিয়ে একটু বসবে। কারণ এই নিউক্লিয়াসের বিভিন্ন ধরনের জিনিস আছে, যে জিনিসগুলো তোমাদের হয়তো আমি বলছি কিন্তু তোমাদের মাইন্ড অ্যাকচুয়ালি ক্যাপচার করে প্রথম দেখাতে তোমরা মনে রাখতে পারবে না। এই জন্য প্রত্যেকটা বিষয় যদি একটু তোমরা নোট করে রাখো তাহলে আমার মনে হয় যে আহ, আমার বেসিকটি বোঝানোর সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটি বিষয় একটু মুখস্থ হয়ে যাবে। ওকে, এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কথা যদি আমরা একটু চিন্তা করি, যে একটা ভাবার বিষয় অ্যাকচুয়ালি, যেটা এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কিভাবে এলো বা কিভাবে সৃষ্টি হলো বা তৈরি হলো, আর কে করলেন, কত সালে করলেন, এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। সর্বপ্রথম আমাদের এটা একটু জানতে হবে। দেখো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে অর্কিড নামক পাতার কোষ থেকে। ওকে, অর্কিড, অর্কিড নামক যে পাতা, হুম, এই পাতার কোষ থেকে এটা তৈরি হয়েছে এবং তৈরি করেছেন বিজ্ঞানী রবার্ট। ওকে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কত সালে? এটা হচ্ছে 1831 সালে। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই অর্কিড পাতার কোষ থেকে সর্বপ্রথম এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস কোষের কোথায় থাকে এবং কিভাবে থাকে, কোন পজিশনে থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তবে দেখতে থাকো ক্লাসটি, আমি প্রত্যেকটারই এক্সপ্লেইন করব। আর যেটা তোমাদের এখানে আর একটা কোশ্চেন আছে, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস মানে একটা কোষে, একটা কোষে কতগুলি নিউক্লিয়াস থাকে বা থাকতে পারে, এটা একটু আমাদের বুঝতে হবে। একটা কোষে একটাই বিশেষত নিউক্লিয়াস থাকে, তবে এমন কিছু কিছু কোষ আছে যে ধরনের কোষে অনেক সময় দেখা গেছে যে নিউক্লিয়াস তার মধ্যে নেই। আবার এমনও কিছু কোষ আছে একটা কোষে একটা নিউক্লিয়াস রয়েছে, আবার একটা কোষে দুটো নিউক্লিয়াস রয়েছে, একটা কোষে তিনটে নিউক্লিয়াস বা দুটোর মোর দেন টু। হ্যাঁ, মানে দুটোর বেশি যখন থাকবে তখন মানে এদের তখন কি বলা হবে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করতে হবে। দেখো, আমরা যদি নাম্বারের ক্ষেত্রে একটু চিন্তা করি বিষয়টা, নাম্বার, যদি আমরা নাম্বারের ক্ষেত্রে একটু চিন্তা করি, এই যে নাম্বার, এই নাম্বারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথমে সর্বপ্রথম হচ্ছে আমরা একটু নাম্বার নিয়ে চিন্তা করব, যে নিউক্লিয়াসের যদি নাম্বার ওয়ানে আমরা একটু লিখি যে নো নিউক্লিয়াস। ওকে, নো নিউক্লিয়াস। এবার নো নিউক্লিয়াস মানে কি? নাম্বারের ক্ষেত্রে বিষয়টা কিন্তু বোঝে যে নাম্বারের ক্ষেত্রে নো নো নিউক্লিয়াস তার মানে কি?
কোনো নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ কোনো কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। যখন কোনো কোষের মধ্যে নিউক্লিয়াস বা কোনো সেলের মধ্যে যখন নিউক্লিয়াস থাকে না, তখন তাদেরকে কি বলা হয়? তখন তাদেরকে বলা হচ্ছে ইনিউক্লিয়েটেড বলা হয়। ওকে, ইনিউক্লিয়েটেড। এই যে ইনিউক্লিয়েটেড বলা হচ্ছে, এখন যদি আমরা একটু উদাহরণ হিসাবে দেখি যে এই ইনিউক্লিয়েটেড কাদের অ্যাকচুয়ালি দেখা যায়, বিশেষ করে হচ্ছে স্তন্যপায়ী যে প্রাণী বা ম্যামেলস। ওকে, এক্সাম্পল হিসাবে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি যে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেলস, হ্যাঁ, এই ম্যামেলস জাতীয় প্রাণীদের আরবিসি অর্থাৎ রেড ব্লাড কার্পাসেল, তার মানে হচ্ছে লোহিত রক্ত কণিকাতে, হ্যাঁ, রেড ব্লাড কার্পাসেল, ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্ত কণিকা বা আরবিসিতে এই ধরনের ঘটনাটা ঘটে থাকে, যেটা হচ্ছে ইনিউক্লিয়েটেড থাকে। ওকে, তার মানে কি এর মধ্যে কোনো নিউক্লিয়াসই থাকে না, এই জন্য এটাকে হচ্ছে নিউক্লিয়েটেড বলা হয়, ইনিউক্লিয়েটেড বলা হয়। এবার যদি আমরা একটু প্লান্টস প্লান্টস এর ক্ষেত্রে যদি আসি, যে উদ্ভিদের ক্ষেত্রে যদি আসি, প্লান্টস, তখন কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছো যে সিভনল, সিভনল যেটা আছে, সিভ টিউব, এই যে সিগন্যাল, উদ্ভিদের সিগনলে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটে থাকে, অর্থাৎ ইনিউক্লিয়েটেড এই ঘটনাটা ঘটে থাকে, অর্থাৎ এদের কোষের মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। এই জন্য এই সিগনলে আর ম্যামেলসের আরবিসি রক্তের মধ্যে এরকম ঘটনাটা ঘটে থাকে, যেটা হচ্ছে বলা হয় ইনিউক্লিয়েটেড। ক্লিয়ার? এবার 2 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, যে এখানে 2 নাম্বার, মনে করো যে আহ, কোন কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, কোন কোষের মধ্যে কটা, একটা যদি নিউক্লিয়াস থাকে, তখন তাদের কি বলা হবে? সেটাকে বলা হচ্ছে ইউনি নিউক্লিয়েটেড, ইউনি নিউক্লিয়েটেড। ওকে, এবার ইউনি নিউক্লিয়েটেড কখন বলা হচ্ছে? যখন কোন কোষের মধ্যে একটা মাত্র নিউক্লিয়াস থাকে, ওয়ান নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস, একটা যদি নিউক্লিয়াস থাকে, দেন তখন আমরা তাকে বলবো ইউনি নিউক্লিয়েটেড। বোঝা গেল? এইবার এটা অ্যাকচুয়ালি 2 নাম্বার। এইবার 3 নাম্বারের ক্ষেত্রে যখন দুটো নিউক্লিয়াস থাকে কোনো কোষের মধ্যে, তখন তাকে কি বলা হচ্ছে? বাই বাই নিউ হ্যাঁ ক্লিটেড, বাই নিউক্লিটেড, বাই নিউক্লিটেড বলা হবে যখন এর মধ্যে দুটো নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ কোনো কোষের মধ্যে যখন দুটো নিউক্লিয়াস থাকে, তখন তাকে হচ্ছে বাই নিউক্লিটেড বলা হয়, আর যখন একটা থাকে তখন হচ্ছে ইউনি নিউক্লিটেড বলা হবে। এবার মোর দেন 2 যদি থাকে, সেক্ষেত্রে তাকে কি বলা হবে? মোর দেন 2 এর ক্ষেত্রে দেখো এটাকে কি বলা হয়? মাল্টি নিউক্লিয়েটেড বলা হয়। ওকে, মাল্টি নিউক্লিয়েটেড, মাল্টি নিউক্লিয়েটেড কখন বলা হবে? যখন মোর দেন 2 নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, মোর দেন 2 নিউক্লিয়াস যখন থাকবে কোন সেল বা কোষের মধ্যে, তখন তাকে হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড বলা হবে। এবার এই যে মাল্টি নিউক্লিয়েটেড কথাটা যে আমি লিখলাম, হুম, এর আবার হচ্ছে দুটো পার্ট হয়। মাল্টি নিউক্লিয়েটেড, এটা হচ্ছে দুটো পার্ট আছে। কি কি পার্ট দেখো, এই পার্টগুলো একটু মনে রাখতে হবে। পার্ট নাম্বার 1 এ আমরা লিখতে পারি যে এটা হচ্ছে সিনোসাইটিক সেল। সিনোসাইটিক সেল, সিনোসাইটিক, সিনোসাইটিক সেল। আর আরেকটা হচ্ছে তোমাদের, এটাকে বলা হচ্ছে সিনসিয়াল সেল, সিনসিয়াল, সিনসিয়াল সেল। ওকে, এবার সিনোসাইটিক সেল, এই যে সিনোসাইটিক সেল, এই সিনোসাইটিক সেল অ্যাকচুয়ালি কাদের দেখা যায়? সিনোসাইটিক সেল দেখা যাচ্ছে বিশেষ করে হচ্ছে প্লান্টস এন্ড প্রোটেস্টা, প্লান্ট প্লান্টস এন্ড প্রোটেস্টা, প্লান্টস এন্ড প্রোটেস্টার মধ্যে এই সিনোসাইটিক সেল দেখা যায়। আর সিনসিয়াল সেল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমালস এর মধ্যে দেখা যায়। ওকে, অ্যানিমালস, অ্যানিমালসদের মধ্যে সিনসিয়াল সেল দেখা যায়। তাহলে আমরা যদি নাম্বারের ক্ষেত্রে একটু কল্পনা করি বা একটু চিন্তা করি একটা নিউক্লিয়াসের, তখন কিন্তু আমরা দেখলাম যে ই নিউক্লিয়েটেড
অর্থাৎ যার মধ্যে কোনো তোমাদের হচ্ছে নিউক্লিয়াস নেই, যেমন হচ্ছে ম্যামেলস এর আরবিসি, তারপর হচ্ছে প্লান্টস এর ক্ষেত্রে হচ্ছে, প্রাণীদের ক্ষেত্রে গেল এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে সিড টিউব বা সিগনলের মধ্যে দেখা যায়। এবার ইউনিনিউক্লিয়েটেড, যে কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে তখন আমরা তাকে বলবো ইউনিনিউক্লিয়েটেড, আর যে কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে তখন আমরা তাকে বলবো বাইনিউক্লিয়েটেড বলবো। আর যখন মোর দ্যান টু নিউক্লিয়াস থাকে তখন কিন্তু আমরা এটাকে মাল্টিনিউক্লিয়েটেড বলি। এখন এই মাল্টিনিউক্লিয়েটেড আবার হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে সিনোসাইটিক সেল আর একটা সেন্সিয়াল সেল। এবার সিনোসাইটিক সেল অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে প্লান্টস এন্ড প্রোটিস্টার মধ্যে দেখা যায়, আর সেন্সিয়াল সেল হচ্ছে অ্যানিমালস এর মধ্যে দেখা যায়। এটা হচ্ছে নাম্বারের উপর। এবার যদি আমরা একটু পজিশন নিয়ে আলোচনা করি, যে পজিশনের ক্ষেত্রে কি হবে, দেখো পজিশনের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, যে পজিশন, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের একটু নোট করতে হবে। এটা হচ্ছে আমরা একটু পজিশন নিয়ে যদি এখন দেখি, পজিশন, দেখো পজিশনের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের দেখবে যে প্রাণী, ওকে, বিশেষ করে হচ্ছে প্রাণীদের কিন্তু বড় কোষ গহ্বর থাকে না, প্রাণীদের বড় কোষ গহ্বর থাকে না, এই জন্য প্রাণীদের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা একদম সেন্টারে থাকে, সেন্টার মানে হচ্ছে মাঝখানে থাকে, এই জন্য এটাকে আমরা প্রথমে বলতে পেরেছি সেন্ট্রিক, সেন্ট্রিক, ওকে, সেন্ট্রিক, এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রিক এ থাকে, মানে সেন্টারে থাকে। কারণ কারণ প্রাণীদের যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা বড় হয় না, বড় না হওয়ার জন্য এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সেন্টারে বা সেন্ট্রিক বা মাঝখানে অবস্থান করে। এইবার 2 নম্বরের ক্ষেত্রে, এবার হচ্ছে এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে গেল। এবার যে আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, প্লান্ট সেলের ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে ইসেন্ট্রিক। হুম, ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক বলতে সেন্টার থেকে একটু সরে এসেছে, মানে সেন্টার থেকে একটু দূরে যদি অবস্থান করে থাকে সেটা হচ্ছে ইসেন্ট্রিক বলা হয়, এবং এটা দেখা যাচ্ছে প্লান্টস বা উদ্ভিদের দেহে। ওকে, তারপরে 3 নম্বরে যদি আমরা একটু এখানে আলোচনা করি বা লিখি, যে পেরিফেরা, যদি আমি সরি পেরিফেরাল যদি একটু লিখি, পেরিফেরাল, পেরিফেরাল, পেরিফেরাল কথার অর্থ হচ্ছে প্রান্তীয়। ওকে, পেরিফেরাল কথা হচ্ছে প্রান্তীয়, প্রান্তীয় অর্থাৎ প্রান্তীয় কোনো জায়গাতে যদি, পেরিফেরালস মানে হচ্ছে প্রান্তীয়। এবার প্রান্তীয় জায়গায় বলতে কোন কোষের বাইরের চারিদিকে, কোন কোষের বাইরের চার সাইডের যে কোনো একটা প্রান্তে অবস্থান হতেই পারে। ওকে, এরকম যদি কোথাও অবস্থান করে থাকে তখন আমরা তাকে বলেছি পেরিফেরাল বা প্রান্তীয়। ওকে, এখন এই পেরিফেরাল বা প্রান্তীয় এই জিনিসটা তোমাদের চারিদিকে যেহেতু কোষের হয়ে থাকে, তাই না, চারিদিকে কিন্তু কোষের হয়ে থাকে, হচ্ছে কোষের কোষের চারিদিকে, এই জিনিসটা একটু মনে রাখবে, চারিদিকে, পেরিফেরাল কোষের কোথায়, কোষের চারিদিকে হতে পারে। ওকে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্স একটু লিখবে। তারপরে এইবার আমরা যদি একটু চিন্তা করি যে এর যে শেপ, ওকে, এর শেপ, আকার, শেপের ক্ষেত্রে, তার মানে একটা নিউক্লিয়াসের যে শেপ বা আকৃতি, আকৃতিটা কেমন, এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি তাহলে নাম্বার 1 এ আমরা এটাকে লিখতে পারি, যেটা হচ্ছে সার্কুলার। সার্কুলার, সার্কুলার, সার্কুলার মানে এটা হচ্ছে আমরা বৃত্তাকারও লিখতে পারি বা গোলাকারও লিখতে পারি। ওকে, বৃত্তাকার অথবা গোলাকার, সার্কুলার। এখন বৃত্তাকার বা গোলাকার অবশ্যই এরকম হবে, এরকম আকারের বা এরকম শেপের কিন্তু নিউক্লিয়াস হয়। তারপরে আরো হতে পারে যেটা ওভাল, ওভাল, ওভাল মানে হচ্ছে এটা হচ্ছে ডিম্বাকৃতি বা ডিম্বাকার। ওকে, ডিম্বাকার বা ডিম্বাকৃতি, তো এর আকারটা তোমরা সকলেই জানো যে একটা ডিমের মতো কিন্তু এইভাবে একটা হয়। তো এই ধরনের কিন্তু শেপ দেখা যায় একটা নিউক্লিয়াসে। তারপরে আমরা আরো লিখতে পারি যে 3 নম্বরে যদি একটু এখানে আমরা কল্পনা করি, যে 3 নম্বরের ক্ষেত্রে একটা হয় তোমাদের
ইউনিলোভড নামে হয়, ইউনিলোভড ইউনিলোভড হয়। তারপর হচ্ছে বাইলোভড হয়, এটা হ্যাঁ বাইলোভড। আর একটা হচ্ছে মাল্টিলোভড হয়, মাল্টিলোভড। এখন এই যে শেপ যাচ্ছে ইউনিলোভড, বাইলোভড, মাল্টিলোভড, এগুলো কেমন হয় অ্যাকচুয়ালি? একটা কোষের মধ্যে নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াসের মধ্যে এর আকারটা কেমন হবে? যদি একটা যদি এইভাবে যদি লোভড হয়, একটা যদি লোভড হয়, তখন আমরা এটাকে বলতে পারছি ইউনিলোভড। ওকে, এবার বাইলোভড এর ক্ষেত্রে কি হবে? বাইলোভড হচ্ছে যখন নিউক্লিয়াসের মধ্যে এমন আছে, এইভাবে একটা হয়ে এইভাবে আর একটা, তার মানে এই যে লোভটা এইভাবে এইখানে একটা থাকবে আর এইখানে একটা থাকবে, বুঝতে পারলে? এইখানে একটা এইভাবে লোভড হবে আর একটা এইখানে এইভাবে লোভড হবে। যদি এরকম হয়ে থাকে তখন সেটা হচ্ছে আমরা বাইলোভড বলবো। আর এটা হচ্ছে একটা থাকবে, বুঝতে পারলে? এটা হচ্ছে একটা এইভাবে থাকবে। এবার হচ্ছে মাল্টিলোভড ক্ষেত্রে, মাল্টিলোভের ক্ষেত্রে মানে দুটোর বেশি থাকবে, দুটোর বেশি, বুঝে গেল? দুটোর বেশি, এইভাবে দেখা গেল দুটোর বেশি আছে, এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে, হ্যাঁ, এইভাবে দেখা গেল এই লোভ গুলো হচ্ছে দুটোর বেশি আছে, তখন এটাকে হচ্ছে মাল্টিলোভড বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার? এখন আহ, এই যে তোমাদের লোভড, এই লোভড বিশেষ করে যে ডাব্লিউবিসি যেটা আছে, ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসন, তাই তো? হোয়াইট ব্লাড কর্পাসন, এই জিনিসটার ক্ষেত্রে আহ, শ্বেত রক্তকণিকা যেটা বলা হচ্ছে ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা মানে হোয়াইট ব্লাড কর্পাসলের দু ধরনের, একটু মনে রাখতে হবে যে দু ধরনের কিন্তু এখানে অ্যাকচুয়ালি শেপ দেখা যায়। একটা হচ্ছে গ্রানিউলার, আর একটা হচ্ছে তোমাদের আগ্রানিউলার। ওকে, দু ধরনের, বিশেষ করে হচ্ছে ডাব্লিউবিসির ক্ষেত্রে দু ধরনের, গ্রানিউলার আছে আগ্রানিউলার, এই দুটো। আরো রয়েছে এর মধ্যে, তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখবে যে নিউট্রোফিল রয়েছে, তারপরে ইউসিনোফিল রয়েছে, বেসোফিল রয়েছে, এছাড়া তো লিম্ফোসাইট এবং মনোসাইট এর মধ্যে রয়েছেই। এখন এই যে তোমাদের নিউট্রোফিল, এই নিউট্রোফিলের আকারটা কিন্তু, এর যে শেপ অ্যাকচুয়ালি নিউট্রোফিল, এই নিউট্রোফিলের শেপটা কিন্তু এই মাল্টিলোবের মতো। নিউট্রোফিলের যে শেপটা মানে ডাব্লিউবিসি যে নিউট্রোফিল, এই নিউট্রোফিল হচ্ছে মাল্টিলোবড। ওকে, এরকম আকৃতির হয়ে থাকে। তারপরে আমাদের আরো আছে যেটা হচ্ছে হর্স শু শেপের আকার হয়, হর্স হর্স শু শেপ, হর্স শু শেপের আকৃতির মতো কিন্তু এই নিউক্লিয়াস হয়ে থাকে। কেমন হর্স শু শেপ? এই যে এরকম দেখো, এই যে এরকম এসে এরকম হয়, এটা হচ্ছে হর্স শু শেপ। ওকে, এইভাবে একটা সিংহের মতো এইভাবে আসে, হর্স শু শেপ। এরকম আকৃতির বা এরকম আকারের একটা নিউক্লিয়াস হতে পারে। এখন এই যে তোমাদের সার্কুলার বা বৃত্তাকার বা গোলাকার যে শেপ একটা নিউক্লিয়াসের, এই বৃত্তাকার বা গোলাকারের এখানে যে ব্যাস, এই ব্যাসটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই ধরনের শেপের ক্ষেত্রে এর ব্যাস হচ্ছে হয় 1 মাইক্রো, হুম, 1 মাইক্রো হচ্ছে এর ব্যাস হয়। এবং একটা কোষের মধ্যে, একটা কোষের মধ্যে বা একটা সেলের মধ্যে আহ, এই নিউক্লিয়াসটা মানে সেলের 15% 10 থেকে 15% জায়গা জুড়ে কিন্তু একটা নিউক্লিয়াস অবস্থান করে। একটা কোষের বা একটা সেলের 10 থেকে 15% জায়গা জুড়ে হচ্ছে নিউক্লিয়াস অবস্থান করে। এটা যেহেতু এর আয়তন ভেদে মানে আপ ডাউন হতে পারে, এটা না হওয়ার কিছু নেই, কিন্তু একটা স্পার্ম যেটা আছে, এই স্পার্মের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, একটা স্পার্মের ক্ষেত্রে নিউক্লিয়াসটা 90% জায়গা জুড়ে কিন্তু অবস্থান করে। এটা মনে রাখতে হবে, একটা স্পার্মের ক্ষেত্রে 90% জায়গা জুড়ে হচ্ছে একটা নিউক্লিয়াস অবস্থান করে থাকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের পজিশন, শেপ আর যে নাম্বার, এর ভিত্তিতে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে এখানে একটু আলোচনা করলাম। এখন যে টপিকসটা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকস, এই টপিকসটা, এই যে আমি যে প্রথমেই যে বলেছি যে এখানে এই যে ক্যারিয়ন, ক্যারিয়ন কথাটা যে এসেছে, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসকে তো কেন্দ্রিকা বলা হয় বাংলাতে, আর নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে ক্যারিয়ন, তাই তো?
এই ক্যারিয়নটা এসেছে কোথা থেকে জানো? এই যে প্রোক্যারিওটিক যে কোষ, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ, তাই না? এখন এই প্রোক্যারিওটিকের এই ক্যারিওটিক থেকে হচ্ছে ক্যারিয়ন কথাটা এসেছে, আর একটা ইউক্যারিওটিক কোষ যেটা হচ্ছে প্রকৃত কোষ বা আদর্শ কোষ। এখন ইউক্যারিওটিকের এই ক্যারিয়ন, হ্যাঁ, ইউক্যারিওটিক থেকে হচ্ছে এই ক্যারিয়ন, অর্থাৎ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক থেকে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ক্যারিয়ন কথাটা এসেছে। আর আমরা জানি যে একটা প্রোক্যারিওটিক কোষ বা আহ, আদি কোষে কিন্তু নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়, বা এটা যদি প্রপারলি বলা যায় যে এই কোষের মধ্যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থাকে না। সেহেতু আমাদের একটা ইউক্যারিওটিক কোষ বা আদর্শ বা প্রকৃত কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি নিয়ে এখন হচ্ছে এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব। এবং এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা তোমাদের প্রত্যেকের কিন্তু একটু মানে আঁকাতে পারতে হবে। তো বিশেষ করে বায়োলজির ক্লাসে যে ধরনের ফিগার গুলি থাকবে বা যে টপিকস এর উপর অ্যাকচুয়ালি আলোচনা করা হয়, তার প্রত্যেকটি ফিগার একটু তোমাদের আঁকাতে পারতে হবে, বিষয়গুলো একটু চেষ্টা করতে হবে। যদি একটু টাফ, কিন্তু চেষ্টা করতে হবে। তো চেষ্টা করলে কি হবে, প্রত্যেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখন আমরা একটা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই পার্টটা একটু মুছে দিই, ওকে? আর যাদের এই পার্টটা দরকার আছে তারা একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা, তাহলে এখন আমরা আসবো একটা ইউক্যারিওটিক বা প্রকৃত বা আদর্শ কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা একটু আঁকতে পারতে হবে। সর্বপ্রথম দেখো কিভাবে, মনে করো যে এইভাবে আমি একটু আঁকানোর চেষ্টা করছি, হ্যাঁ, হাত দিয়ে একটু আঁকাচ্ছি, তোমরা একটু অ্যাকুরেটলি এবং পারফেক্ট ভাবে চিত্রটা একটু আঁকাবে যেন দেখতে একটু সুন্দর হয়, বুঝতে পারলে? যদিও আমি এখানে বোর্ডে আঁকছি, ভালো হচ্ছে না, তবু তোমরা একটু তোমাদের তরফ থেকে এই জিনিসটা আঁকানোর চেষ্টা করবে, ওকে? বিষয়টা একটু সুন্দর হবে। এই যে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি তোমাদের বলছি প্রত্যেকটি বিষয় তোমাদের আমি বলবো, হ্যাঁ, একটু শুধু তোমাদের মনোযোগ দিয়ে এটা দেখতে হবে, প্রত্যেকটি বিষয় তোমাদের আমি এক্সপ্লেইন দিব, ওকে? এটা নিয়ে কোনো চাপ নিতে হবে না। তোমরা একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবে, ওকে? এই যে নিউক্লিয়াসটা যে আমি আঁকাচ্ছি, তো এই নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি এই যে বাইরের যেটা রয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে তোমাদের এক্সটার্নাল লেয়ার, ওকে? বাইরেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল লেয়ার, ওকে? আর এই যে ভিতরেরটা রয়েছে, এই ভিতরেরটাকে বলা হচ্ছে তোমাদের ইন্টারনাল ইন্টারনাল লেয়ার, ওকে? তাহলে বাইরেরটা আমরা জানলাম যে এক্সটার্নাল লেয়ার, আর ভিতরেরটাকে হচ্ছে বলা হচ্ছে ইন্টারনাল লেয়ার। তার মানে টোটাল যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, অথবা এটাকে কিন্তু বলা হয় নিউক্লিয়ার নিউক্লিয়ার তোমাদের মেমব্রেন বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন, এই জিনিসটা হচ্ছে তোমাদের হচ্ছে বাইলেয়ার, ওকে? বাইলেয়ার, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, অথবা এটা হচ্ছে বাইলেয়ার। এখন বাইলেয়ারটা হচ্ছে একটা এক্সটার্নাল লেয়ার দ্বারা আর একটা হচ্ছে ইন্টারনাল লেয়ার দ্বারা কিন্তু গঠিত। তারপরে
তারপরে তোমাদের এই যে এখানে যে ফাঁকা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা, একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না, এক্সটার্নাল লেয়ার আর ইন্টারনাল লেয়ারের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় তোমাদের এখানে হুম পেরি নিউক্লিয়ার শেপ, পেরি নিউক্লিয়ার, পেরি নিউক্লিয়ার শেপ, পেরি নিউক্লিয়ার শেপ। এখন এই তিনটাকে একত্রে যেন কি বলা হয়, এই তিনটাকে একত্রে কি বলা হবে, এক্সটার্নাল লেয়ার, ইন্টারনাল লেয়ার আর পেরি নিউক্লিয়ার শেপ, এদের একত্রে কে বলা হয়েছে ক্যারিওথিকা, ক্যারিওথিকা, ক্যারিওথিকা। ওকে, এদের তিনটাকে একত্রে বলা হচ্ছে ক্যারিওথিকা। বোঝা গেল? তারপরে তারপরে দেখো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে একটা হচ্ছে তোমাদের সার্কুলার পার্ট আছে, এইভাবে একটা সার্কুলার একটা পার্টস আছে। ওকে, এইভাবে একটা সার্কুলার একটা পার্টস আছে। এই সার্কুলার পার্টসটাকে অ্যাকচুয়ালি যেন কি বলা হয়, এই সার্কুলার পার্টসটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটু নেই, এটাকে কি বলা হয়, এই সার্কুলার পার্টসকে বলা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিও নিউক্লিওলাস। বোঝা গেল? নিউক্লিয়াসের মধ্যে এই যে একটা সার্কুলার পার্ট, এই সার্কুলার পার্টটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা ডিসকভার কে করলো, কি আবিষ্কার করলো, কোন বিজ্ঞানী আবিষ্কার করলো, এবং এর নাম যে নিউক্লিওলাস সেটা আবার কোন বিজ্ঞানী দিল, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। নিউক্লিওলাসের যে ডিসকভার, আমি একটু অন্য কালার দিয়ে করি, এর ডিসকভারটা করেন, এর ডিসকভারটা অ্যাকচুয়ালি করেন হচ্ছে ফন্টেনা বিজ্ঞানী। ডিসকভার যদি আমরা করি, ডিসকভার হচ্ছে ফন্টেনা। ওকে, ফন্টেনা কত সালে জানো, 1781 সালে, 1781 সালে হচ্ছে বিজ্ঞানী ফন্টেনা এই নিউক্লিওলাসটা ডিসকভার বা আবিষ্কার করেন, এবং এর নাম যে নিউক্লিওলাস, তার নামকরণ করেন, নামকরণ করেন বিজ্ঞানী বোম্যান, বোম্যান, বিজ্ঞানী বোম্যান, বিজ্ঞানী বোম্যান। কত সালে, 1840 সালে। বোঝা গেল? 1840 সালে এর নামকরণ করেন, যে এই যে সার্কুলার পার্টটা নিউক্লিয়াসের মধ্যে, এই সার্কুলার পার্টটা যে অ্যাকচুয়ালি নিউক্লিওলাস, সেটা নামকরণ করেছে বিজ্ঞানী বোম্যান, আর এর আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী ফন্টেনা 1781 সালে, এটা হচ্ছে 1840 সালে। বোঝা গেল? তারপরে এই নিউক্লিয়াসের মধ্যে এইভাবে জেলির মতো কিছু পদার্থ আছে। ওকে, এইভাবে জেলির মতো কিছু পদার্থ আছে, এইভাবে জেলির মতো কিছু পদার্থ আছে। এখন এই যে জেলির মতো যে পদার্থ, এই জেলির মতো পদার্থগুলিকে কি বলা হয় অ্যাকচুয়ালি, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে পদার্থগুলা জেলির মতো, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বলা হয়, নিউক্লিওপ্লাজম। বোঝা গেল? এই জেলির মতো পদার্থটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং এই নিউক্লিওপ্লাজমের তোমাদের আরেকটা নাম আছে যে ক্যারিওলিফ, এটাকে হচ্ছে ক্যারিওলিফ, ক্যারিওলিফ। ওকে, নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিফ। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে কি থাকে, প্রচুর পরিমাণে এনজাইম, প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, এনজাইম থাকে। তারপরে এখানে যখন এখানে একটা কথা আছে, কথা কি, আমরা জানি যে একটা ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, একটা ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে, তখন এই ডিএনএটাকে রেপ্লিকেশন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম কাজ করে থাকে। ওকে,
এখানে যে নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে যে এনজাইমটা আছে সেই এনজাইমটা হচ্ছে একটা ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রচুর পরিমাণে তখন সেখানে এনজাইম কাজ করে থাকে। এই বিষয়টা একটু মনে রাখবে তোমরা, ওকে? এইসব টপিকস একটু মনে রাখতে হবে। এবং এর মধ্যে কি পাওয়া যায় জানো? এর মধ্যে তোমাদের পাওয়া যায় হচ্ছে ডাইভ্যালেন্ট কিছু আয়ন আছে। ডাইভ্যালেন্ট, এর মধ্যে কিছু ডাইভ্যালেন্ট আয়ন আছে, ওকে? ডাইভ্যালেন্ট আয়ন যেমন তোমাদের হচ্ছে ফ্রাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ওকে? এগুলো হচ্ছে ডাইভ্যালেন্ট আয়ন বলা হয়। আয়ন, ডাইভ্যালেন্ট আয়ন আছে। এই ডাইভ্যালেন্ট আয়নগুলো হচ্ছে ফ্রাস, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। আর এইগুলো থাকার জন্য এর নাম কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ক্যারিওলিক হয়ে গেছে। এই যে থাকার জন্য হচ্ছে এটা হচ্ছে ক্যারিওলিক বলা হয়, ওকে? ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপরে এই নিউক্লিয়াসের মধ্যে এইভাবে সুতার মতো কিছু তোমরা দেখতে পাবে। এইভাবে সুতার মতো কিছু আছে। এই যে সুতার মতো আকারের জিনিসগুলো যে দেখা যাচ্ছে, এগুলাকে যেন কি বলে? এগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার বলা হয়, ওকে? এটা কি বলা হচ্ছে? ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার বলা হয়। তারপরে আরেকটা জিনিস এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে কিছু গ্যাপ দেখতে পাচ্ছ না একটা নিউক্লিয়াসের মধ্যে, যে এই যে গ্যাপ, এই গ্যাপটাকে যেন কি বলে? এই গ্যাপটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে নিউক্লিয়ার পোর্স বলা হয়ে থাকে। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নিউক্লিয়ার পোর্স। এই নিউক্লিয়ার পোর্স এর তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাটা, এর বাংলাটা হচ্ছে নিউক্লিয়ার পোর্স এর যে বাংলা সেটা হচ্ছে নিউক্লিয়ার কেন্দ্র বলা হয়। নিউক্লিয়ার কেন্দ্র বলা হয়, নিউক্লিয়ার কেন্দ্র, ওকে? এই যে নিউক্লিয়ার পোর্স, এই ফাঁকা জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার পোর্স বলা হয়, বা নিউক্লিয়ার কেন্দ্র বলা হয়। আর একটা জিনিস এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার ফার্স্ট অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, তো আমি বলিনি, তো এখন বলে দিচ্ছি। এই যে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটিন, আমি এখানে একটু লিখে দিচ্ছি, প্রোটিন ও কি থাকে? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, ওকে? তার মানে একটা নিউক্লিয়াস প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। আর এটা হচ্ছে নিউক্লিয়ার পোর্স, এই ফাঁকা জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার পোর্স, যে বিন্দু অ্যাকচুয়ালি রয়েছে এই বিন্দুটা হচ্ছে নিউক্লিয়ার পোর্স। এখন এই নিউক্লিয়ার পোর্স বা নিউক্লিয়ার কেন্দ্র, তাই তো? একটা নিউক্লিয়াসে পার নিউক্লিয়াসে কতগুলি নিউক্লিয়ার পোর্স বা নিউক্লিয়ার কেন্দ্র থাকতে পারে? এটা থাকতে পারে 1000 থেকে 10,000, 1000 থেকে 10,000 পর্যন্ত একটা নিউক্লিয়াস আছে। পার নিউক্লিয়াসে 1000 থেকে 10,000 এই নিউক্লিয়ার পোর্স বা নিউক্লিয়ার কেন্দ্র থাকে। এবং এই নিউক্লিয়ার পোর্স বা নিউক্লিয়ার কেন্দ্রের এখানে যে অ্যাকচুয়ালি ব্যাসটা রয়েছে, এর ব্যাস হচ্ছে তোমাদের 800 অ্যাংস্ট্রম অথবা 9 ন্যানোমিটার। 800 অ্যাংস্ট্রম বা 9 ন্যানোমিটার এই নিউক্লিয়ার পোর্সের, ওকে? এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে নিউক্লিয়ার পোর্সের ব্যাস হচ্ছে 800 অ্যাংস্ট্রম বা 9 ন্যানোমিটার। আর এই নিউক্লিয়ার পোর্স হচ্ছে এখানে একটা যেটা বলেছে অক্টাগোনাল, এই নিউক্লিয়ার পোর্সটা হচ্ছে অক্টাগোনাল পোর্স, ওকে? কি বললাম? অক্টাগোনাল।
এটা হচ্ছে অক্টাগোনাল পোর্স। অক্টাগোনাল অক্টাগোনাল পোর্স বলা হয়, কারণ অক্টাগোনাল হচ্ছে 8টা। ওকে, 8টা এখানে হচ্ছে ফাইবার দ্বারা গঠিত, এটাকে অক্টাগোনাল মানে নিউক্লিয়ার ফোর্সকে অক্টাগোনাল ফোর্স কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে 8টা কি আছে ফাইবার, এই 8টা ফাইবার দ্বারা তৈরি, 8টা ফাইবার জন্য এটা হচ্ছে অক্টাগোনাল ফোর্স বলা হয়। এর ব্যাসটা মনে রাখতে হবে 800 অ্যাংস্ট্রম বা 9 ন্যানোমিটার। এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন যে বিষয়টা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে নিউক্লিয়ার যে মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভলভ যেটাকে বলা হচ্ছে বাইলেয়ার, এই লেয়ারের পাশে এরকম এরকম ছোট ছোট কিছু দানা আছে, এরকম ছোট ছোট কিছু দানা আছে। এই দানাগুলাকে যেন কি বলা হয়, এই যে ছোট ছোট যে দানাগুলা এইভাবে যে দিলাম, এই দানাগুলাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে রাইবোজোম। এটাকে কি বলা হয়, রাইবোজোম, রাইবোজোম বলা হয়, রাইবোজোম বলা হয়। আর প্রত্যেকটার পাশে এখানে এইভাবে আছে, রাইবোজোম বলা হচ্ছে, প্রত্যেকটার পাশে আছে। ওকে, রাইবোজোম। এখন এই যে তোমার বাইলেয়ার আর এই যে রাইবোজোম, এখান থেকে কি হয়, একটা বাইলেয়ারের পাশে থেকে, আমার এখানে জায়গাটা একটু ফাঁকা জায়গাতে আঁকালে ভালো হতো, যাই হোক আমি এখানে করছি। ওকে, এই যে বাইলেয়ার, এখান থেকে এ কি করে, এইভাবে 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 এরকম একটা জিনিস তৈরি হয়। এটা নিচে দেখালে অ্যাকচুয়ালি কেমন হবে দেখো, এই যে বাইলেয়ার থেকে ও এইভাবে আসবে। ওকে, এইভাবে আসবে, এসে এইভাবে যাবে, এসে এইভাবে যাবে, এসে এইভাবে যাবে, আবার এসে এইভাবে যাবে। এখানে এরকম একটা জিনিস সৃষ্টি হয়, বা এই জিনিসটা থাকে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলা হবে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এটাকে কি বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি হয় জানো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, এই যে বাইলেয়ারটা যে আছে, এই বাইলেয়ার যতটা পর্যন্ত প্রসারিত, ঠিক ততটা পর্যন্তই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু প্রসারিত হয়ে ছড়াবে। মানে এখান থেকে যতটা এই প্রসারিত হয়েছে বাইলেয়ারটা, সেম বাইলেয়ার যতটা পর্যন্ত প্রসারিত, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ঠিক ততটা পর্যন্ত প্রসারিত হয় একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে। আমরা কি জানলাম, এই নিউক্লিয়াস হচ্ছে কোষের মানে ব্রেইন বা মস্তিষ্ক। এটা আমরা কিন্তু প্রথমেই বলেছি যে প্রাণকেন্দ্র কেন বলা হয়, অর্থাৎ একটা কোষের প্রাণকেন্দ্র যেমন নিউক্লিয়াস, তেমন ভাবে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের প্রাণকেন্দ্র কাকে বলা হয় জানো, এই নিউক্লিওলাসকে একটা নিউক্লিয়াসের প্রাণকেন্দ্র বলা হয়। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেনটা একটু মনে রাখবে। তাহলে নিউক্লিয়াসের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, নিউক্লিওলাসকে বলা হয়। এবং কোষের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, নিউক্লিয়াস। ওকে, এবার আরেকটু ছোট্ট একটা জিনিস আছে, সেটা আজকের টপিকসে তোমাদের বোঝালেই হয়ে যাবে। দেখো জিনিসটা কি, বিষয়টা হচ্ছে এমন দাঁড়াচ্ছে, এই যে এখানে যে বিন্দুটা ছিল তাই না, এখন এই বিন্দুটাকে যদি আমরা একটু বড় করে চিন্তা করি, দেখো কেমন এসে দাঁড়াবে, এইভাবে কিন্তু দাঁড়াবে। যদি একটু বড় করে যদি একটু চিন্তা করি, একটা এইভাবে দাঁড়াবে, আর একটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এইভাবে দাঁড়াবে, তাই না? যদি একটু বড় করে চিন্তা করি আমরা,
এমন দাঁড়াবে। এখন এখানে যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা তার মানে হচ্ছে তোমাদের যেটাকে বলা হয় ট্রান্সপোর্ট, হ্যাঁ ট্রান্সপোর্ট না সরি, এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দু হচ্ছে ট্রান্সপোর্টার দ্বারা সংকোচন এবং প্রসারণ হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এখন আর একটু জিনিস, ছোট্ট একটা জিনিস আছে। এই যে এখানে তোমার নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয়ার যে কেন্দ্র, এই কেন্দ্রটা যদি আমরা একটু চিন্তা করি বড় করে, যেমন ধরে নাও এখানে আমি একটু করছি, এইভাবে যদি আমরা একটু চিন্তা করি একটু বড় করে, ওকে, তাহলে এ কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে থাকবে, এইভাবে থাকবে। এখন এখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, তো নিউক্লিয়ার কেন্দ্র ট্রান্সপোর্টার দ্বারা যুক্ত থাকে, এবং এই ট্রান্সপোর্টার দ্বারা যুক্ত থাকার জন্য এখানে কি হয়, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। এখানে এমন ঘটনা ঘটে যে এইভাবে, এইভাবে এবং এইভাবে থাকে, ওকে, এইভাবে থাকে। আর এর মধ্যে যে একটা তোমাদের প্রোটিন, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন আর ফাইবার, ফাইবার থাকে এর মধ্যে, প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। এই যে ফাইবারটা, এই ফাইবারটা এইভাবে একটা বড় একটা ফাইবারটা এইভাবে থাকে, বুঝে গেল? বড় একটা ফাইবার এইভাবে থাকে। এই ফাইবার এইভাবে 8টা আছে, এর মধ্যে ফাইবার হচ্ছে 8টা আছে। এই জন্য এটাকে কিন্তু এই যে অক্টাগোনাল ফাইবার বলা হয়েছিল। এই 8টা ফাইবার আছে, এই 8টা ফাইবারের জন্য এটাকে হচ্ছে অক্টাগোনাল ফাইবার বলা হয়েছিল। বোঝা গেল? তাহলে এই জিনিসটা তোমরা একটু সুন্দরভাবে নিউক্লিয়াস নিয়ে একটু আলোচনা করো, এবং বইয়ের মধ্যে যতটুকু তোমাদের একটু রিডিং আছে, রিডিংটা পড়ার আমি বলবো যে একটু চেষ্টা করো। আশা করি এখানে যে টপিকস গুলো ছিল তার প্রত্যেকটি বিষয় আমি বুঝিয়েছি। বাই মিস্টেকে হয়তো হতেও পারে যে দুই একটা টপিক হয়তো ছাড়া পড়েছে, তোমরা মানে রিভাইজ দিলে বিষয়টা একটু ধরতে পারবে বা ধরা পড়বে। আর তোমাদের যতটুকু লাগে তার প্রত্যেকটি বিষয় আমি এখানে বলেছি। তো এর বাইরে আর কিছু নেই আমার যতটুকু মনে হয়। তবুও যদি কিছু থাকে তোমরা একটু দয়া করে রিভাইজটা করবা, রিডিংটা করবা, তাহলেই ধরা পড়বে। আর তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।